প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন বিনিয়োগ ও উদ্যোগের সুদিন অনুষ্ঠানে। এই আয়োজনে মূলত আমরা কথা বলে থাকি ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি নানাবিধ বিষয় নিয়ে। আমাদের আয়োজনে যুক্ত হয়ে থাকেন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অর্থনীতিবিদ। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন ইনোভেটিভ মানুষ, যিনি জমি দলিল নিয়ে অনেক দিন ধরে কাজ করেছেন। যিনি সরকারের সাব রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন, জনাব শাহজাহান আলী। আপনাকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কাছ থেকে এই দলিল সংক্রান্ত বিষয় এবং দলিলের সাথে জমি জমার সাথে বিনিয়োগের কি সম্পর্ক সেই বিষয়ে জানবো। তার আগে আমরা একটি প্রতিবেদন দেখে নেব। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস ওএসএস সেন্টারের সেবার পরিধি বেড়েছে। বিনিয়োগকারীদের সব ধরনের সরকারি অনুমোদন, নিবন্ধন, লাইসেন্স ও ছাড়পত্র এক জায়গা থেকেই দেয়া হয় এখানেই। আগে ট্যাক্স শনাক্তকরণ নম্বর, ভ্যাট নিবন্ধন, ট্রেড লাইসেন্স, আমদানি রফতানি ছাড়পত্র, পরিবেশ ছাড়পত্র বা বিদ্যুৎ গ্যাস সংযোগের জন্য আলাদা আলাদা দপ্তরে যেতে হতো। এখন সেগুলো অনলাইনে এক প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। সম্প্রতি এই প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের 5টি নতুন সেবা যোগ হয়েছে। 14 সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেবার উদ্বোধন করা হয়। নতুন সংযুক্ত সেবাগুলো হল ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল, আম মুক্তারনামা দলিল ও নকল সরবরাহ। এই সংযোজনের ফলে বিডার ওএসএস প্ল্যাটফর্মে মোট সেবার সংখ্যা দাঁড়ালো 142টিতে, আর এতে করে অংশগ্রহণকারী সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়ালো 47টিতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, আগামী 16 ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। আগামী 3 মাসের মধ্যে এই সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে। অনেক সময় সবাই বিডাকে নিয়ে একটা কমপ্লেন করে যে আমরা খালি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে কথাবার্তা বলি, দেশি বিনিয়োগকারীদের কষ্টটার কথা চিন্তা করি না। স্পেসিফিক্যালি জমি রেজিস্ট্রেশন ইস্যুটাতে যদি বেনিফিটেড হয়, আমার ধারণা যে দেশি ব্যবসায়ীরা অনেক বেশি আসলে বেনিফিটেড হবে রাদার দেন বিদেশি ব্যবসায়ীরা। বিদেশি ব্যবসায়ীরা তো আসলে জেনারেলি রেজিস্ট্রেশন করেনই না, তো জয়েন্ট ভেঞ্চারে না গেলে। তো আমার ধারণা যে এইটা আসলে দেশি ব্যবসায়ীদের জন্যই একটা পজিটিভ আউটপুট হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, বিডা, বেজা সহ দেশের সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আসলে একটা শক্ত ইচ্ছা আছে যে ঠিক যেভাবে নাগরিক সেবার মতো করে একটা জিনিসকে চালু করা হয়েছে, আমরা ব্যবসায়ীদের জন্য আসলে একটা সিঙ্গুলার পোর্টাল নিয়ে কথা বলতে চাই। যে আপনি যদি একটা ব্যবসা চালু করতে চান, ব্যবসা খুলতে চান, ব্যবসার কন্টিনিউইটি পয়েন্ট অফ ভিউ থেকে সরকারের কাছ থেকে আপনার যা লাগবে, যেই সার্ভিসই লাগবে, আপনি একটা ওয়েবসাইটে যাবেন। আপনার সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে না, বিডার ওয়েবসাইটে আসতে হবে না, বেজার ওয়েবসাইটে যেতে হবে না। যতদিন পর্যন্ত আসলে আমরা ওই অল্টারনেটিভ রাস্তাগুলোকে বন্ধ না করব, ম্যানুয়াল সার্ভিসটাকে বন্ধ না করব, ততদিন পর্যন্ত ডিজিটাল সার্ভিসটাকে ফুল ইউটিলাইজেশন আসলে করা হবে না। তো আমরা পাইলট বেসিসে শুরু করলাম, বাট আসলে আমাদের কিন্তু টার্গেট থাকতে হবে যে আমরা পুরোপুরি ম্যানুয়াল সার্ভিস বন্ধ করে দেবো। ম্যানুয়ালি কেউ কোনো সরকার থেকে সার্ভিস নেবে না, সরকার থেকে সব সার্ভিস ডিজিটাল নেবে। ওয়ান স্টপ সার্ভিসের বড় অর্জন হল স্বচ্ছতা। আবেদন করার পর বিনিয়োগকারী নিজেই অনলাইনে তার আবেদন প্রক্রিয়ার অবস্থা দেখতে পারেন। এতে দালালি বা ঘুষের প্রবণতা অনেকাংশে কমে গেছে। এছাড়া অনলাইনে ফি পরিশোধ, ডকুমেন্ট আপলোড ও ই সিগনেচারের সুযোগ থাকায় এটি এখন একেবারে ডিজিটাল ব্যবস্থায় রূপ নিয়েছে। বাংলাদেশ আজ দ্রুত পরিবর্তনের পথে। ওয়ান স্টপ সার্ভিস বিনিয়োগকারীদের জন্য শুধু একটি প্রশাসনিক সুবিধা নয়, বরং এটি এক নতুন বিনিয়োগ সংস্কৃতির সূচনা। জনাব শাহজাহান আলী, আপনি তো একজন সাব রেজিস্ট্রার, কিন্তু আপনার কাজ ছিল যে জমি রেজিস্ট্রি করা, এবং আপনি সেই কাজ থেকে বের হয়ে যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করছেন, এবং আপনি বুঝতে পেরেছেন যে সবচেয়ে বেশি সমস্যা আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারীরা আসলে জমি দলিল, জমির সব কিছু ঠিক আছে কিনা এগুলো নিয়ে থাকে। আপনি যে কাজটি করেছিলেন, সরকার আপনাকে জনপ্রশাসন পদক দিল, এটা আসলে কি জন্য আপনাকে দিয়েছিল সরকার?
যদি দেখেন, জমাজমি বিষয়গুলো অনেক জটিল বিষয়। এর জটিলতার পিছনেও অনেকগুলো কারণ আছে। আপনি হয়তো জানেন যে আমাদের বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থায় কোথাও আপনি জমাজমি সংক্রান্ত কোনো অধ্যায় দেখতে পাবেন না। এই যে জমাজমি বিষয়ে মানে ছোটোবেলা থেকেই পড়াশোনা না থাকা বা বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থায় কোনো অধ্যায় যুক্ত না থাকা বা জানবার জন্য কোনো সুযোগ না থাকার কারণে এই বিষয়গুলো আরও জটিলতর হয়েছে। আমরা জনসংখ্যা বাড়ছে আমাদের দেশে, কিন্তু আমরা জমি কিন্তু বাড়াইতে পারছি না। আগে এক খণ্ড জমির দাম যে হারে যতটুকু ছিল, জনসংখ্যা বাড়ার কারণে কিন্তু এটা 2 গুণ 3 গুণ 4 গুণ হচ্ছে। এই যে 4 গুণ, আমি হয়তো যখন জমির দাম কম ছিল 1% জমিকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু যখন 1% জমির দাম 10 লাখ টাকা থেকে 10 কোটি টাকা হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওটাতে আমি গুরুত্ব দিচ্ছি। এই যে জটিলতা বা আমরা জমাজমি সংক্রান্ত বিষয়গুলো জানার কোনো সুযোগ পাচ্ছি না, কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, এই কারণে মূলত এই জটিলতাগুলো তৈরি হচ্ছে। এবং এইখানে আমার একটা মনে করছি যে আমার অন্য অন্য কাজের চেয়ে এই জায়গায় আমার একটা কাজ করার সুযোগ আছে। 2012 সালে যখন আমি বিসিএসের মাধ্যমে এই নন ক্যাডার এই পদটা জয়েন করলাম, তখন মনে হলো যে এই জমাজমি সংক্রান্ত তথ্যগুলো যদি আমি কোনো প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, কোনো অনলাইন প্ল্যাটফর্মে, তাহলে মানুষ কী করবে, এগুলো থেকে সহজেই তারা জানতে পারবে। এই উদ্দেশ্যে 2014 সালে আমি প্রথম উদ্যোগ গ্রহণ করি। এই এটুআইয়ের সহযোগিতায়, তৎকালীন সরকারের এটুআইয়ের সহযোগিতায় আমার বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করি। সেই প্রশিক্ষণের মাধ্যমে আমার প্রথম যে ওয়েবসাইট landregistrationbd.com, এই যে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি ল্যান্ড জমাজমি সংক্রান্ত, যেটা আমার রেজিস্ট্রি অফিসের অথবা রেজিস্ট্রি অফিসের বাইরের, ধরেন সেটেলমেন্ট, ম্যানেজমেন্ট, খাজনা, খারিজ, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যুক্ত করে ছোটো ছোটো সহজভাবে সেগুলো আমার ওই ওয়েবসাইটে আমি উপস্থাপন করি। এরপর ওয়েবসাইটের পর এই দেখা যায় যে আমি চিন্তা করলাম যে এক ওয়েবসাইট তো সব জায়গায় নেটওয়ার্ক থাকতে হয়, কিন্তু সেই সময় আপনি 14 সালের কথা যদি চিন্তা করেন, দেখবেন যে ওই ইন্টারনেট কিন্তু তখন অত গ্রাম অঞ্চলে ছড়িয়ে যায়নি। চিন্তা করলাম যে তাহলে কি করা যায় সহজে। তখন মোবাইল অ্যাপসের ধারণা হলো। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তখন কিন্তু আমার সাবজেক্ট ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমরা কম্পিউটার রিলেটেড কোনো অত ভালো নলেজ আমরা পাইনি। জাস্ট কম্পিউটার বলতে আমরা কম্পিউটার কি বা কার্সর বা বিভিন্ন ধরনের ডিভাইস, এগুলোর নাম আমরা জানি। সেখান থেকে আমি ইউটিউব বা গুগল থেকে ধারণা নিয়ে আমি চিন্তা করলাম যে একটা মোবাইল অ্যাপ তৈরি করব, এবং আমি জাস্ট একটা কিছু আইডিয়া দিলাম এবং একজনের মাধ্যমে এই একটা ভূমি ও রেজিস্ট্রি সেবা নামে একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করে ফেললাম। পরবর্তীতে দলিল ফিস ক্যালকুলেটর, ঠিক এই নামে একটা মোবাইল অ্যাপ, যেটা আইফোনেও ইউজ করা যায়, অ্যান্ড্রয়েড মোবাইলেও ইউজ করা যায়, সেটা তৈরি করলাম। দলিল রেজিস্ট্রির জন্য কি কি দরকার মানুষের, ধরেন একটা দলিল রেজিস্ট্রি করবেন, একটা জমির মূল্য আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যে মূল্যে কিনছেন সেই মূল্যটা যদি সরকারি মূল্যর চেয়ে কম হয়, আপনি কিন্তু সেই দলিলে কিন্তু সেই মূল্য উল্লেখ করতে পারবেন না। মানে প্রত্যেক জমির সরকার মৌজাভিত্তিক একটা মূল্য নির্ধারণ করে রাখছে, সেই মূল্যটা আপনাকে জানতে হবে। সেই মূল্য জানার জন্য আপনাকে সেই রেজিস্ট্রি অফিসে যেতে হবে। আমার এই মোবাইল অ্যাপসে আপনি সারা বাংলাদেশের যতগুলো মৌজা আছে সবগুলো মৌজার জমির মূল্যগুলো দেখতে পাবেন। সাথে কি ওনারা আপনি বলছিলেন এসআরও বা সার্কুলার, এগুলা কি ডাউনলোড করার মতো অবস্থা? হ্যাঁ, ডাউনলোড করারও সুযোগ আছে। আচ্ছা, আপনি সহজেই সেটা ডাউনলোডও করতে পারবেন। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা তো বিনিয়োগ নিয়ে কথা বলবো, তো এই যে জমি সংক্রান্ত বিষয়, সাধারণ মানুষের ভোগান্তি, ইভেন বিনিয়োগকারীদের যে ভোগান্তি, বিনিয়োগকারীদের জন্য আলাদা কোনো চিন্তা আছে কিনা? যে বিদায় যখন আসলাম, সুযোগ পেলাম একটা কাজের। রেজিস্ট্রি অফিসে জানেন যে আমাদের রেজিস্ট্রি অফিসে জনবল খুবই কম। আমি সাব রেজিস্ট্রার, আমার অধীনে একজন অফিস সহকারী, 2 জন মোহরার, একজন টিসি মোহরার, একজন পিয়ন, এই হলো আমার স্টাফ। দিনে গড়ে আমি জামালপুর সদরে ছিলাম, সেখানে 100টার বেশি দলিল রেজিস্ট্রি হয়। 100টা দলিল হ্যান্ডেল করার জন্য আমার মিনিমাম সরকারিভাবে 20 জনের মতো লোক লাগে, কিন্তু আমার আছে 5 জন। তাহলে সেইখানে এই 5 জনকে এই সেবাগুলো দিয়ে আমি এই জনগণের জন্য নতুন কোনো উদ্ভাবনী চিন্তা করব, মোবাইল অ্যাপ তৈরি করব, সেই সময়টা কিন্তু পাওয়া যায় না। বিদায় এসে আমাকে সেই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমার ইনোভেশন আইডিয়াগুলো আমি এখানে কাজে লাগাচ্ছি। বিদায় এসে কী করলাম, আমার অনেকগুলো মোবাইল অ্যাপস আছে, 60টা মোবাইল অ্যাপ। সেই 60টা মোবাইল অ্যাপের একটা ওয়েব ভার্সনে কনভার্ট করে ফেলছি, অর্থাৎ একটা ওয়েবসাইট যার নাম হলো amarbhumi.com। ওইখানে ওই বাজার মূল্য সবগুলো জেলার, প্লাস রেজিস্ট্রি ফিস ক্যালকুলেট করার জন্য দলিল ফিস ক্যালকুলেটর, আনাগন্ডা করাক্রান্তির একটা ক্যালকুলেটর আছে। আপনি জানেন যে আনাগন্ডার বিষয়গুলো, করাক্রান্তির বিষয়গুলো খুবই জটিল, যেটা এরপরে আপনার ওইখানে দলিলের নকল তল্লাশ ফিস ক্যালকুলেটর আছে, কারণ নকল দলিলের সার্টিফাইড কপি তুলবেন, ওর জন্য ফি কত, জাস্ট কয়েকটা ক্লিকে এগুলো হিসাব করতে পারবেন। এছাড়াও
বিনিয়োগ সংক্রান্ত যে দলিলগুলো হয়, এমনও দলিল আছে, ধরেন একটা লিজ দলিল। লিজ দলিলের ক্ষেত্রে যদি সরকারি কোনো প্রতিষ্ঠানের লিজ দলিল হয়, বিভিন্ন ইকোনমিক জোনের লিজ দলিল হয়, সেখানে বিভিন্ন কর মৌকুবের কথা বলা আছে। এই মৌকুবের পরিপত্র কিন্তু আপনার কাছে নাই। আপনি যখন দলিল রেজিস্ট্রি করতে যাবেন, একজন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, উনি হয়তো দেশের বাইরে থাকেন, উনি হয়তো এই রেজিস্ট্রি সংক্রান্ত কোনো খোঁজ খবর রাখতে পারেন না। উনি যাদের মাধ্যমে কাজ করেন তারা হয়তো বলে এই করটা লাগবে, কিন্তু ওই কর মৌকুবের জন্য একটা পরিপত্র আছে। আমার এই জায়গায়, আমার এই ওয়েবসাইটে আপনি এই ধরনের সব পরিপত্র পাবেন, যার কারণে দেখবেন যে এই পরিপত্রের কারণে আপনার যে ফিসটা আপনি মনে করতেছেন যে এটা লাগবে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেটা পরিপত্র জারির মাধ্যমে সেই ফিসটা আপনার মৌকুব করে দিয়েছে। আপনি কি বলছেন যে সাধারণ মানুষের যেরকম দলিল রেজিস্ট্রি করার জন্য যেরকম প্রক্রিয়া, একজন বিনিয়োগকারীর জন্য একটু ভিন্ন প্রক্রিয়া নাকি? বিনিয়োগকারীর জন্য একটু ভিন্ন প্রক্রিয়া বলতে, যে ধরেন একজন বিনিয়োগকারী যদি জমি কেনেন, তাহলে কেনার জন্য তাকে, ধরেন একজন যদি কোনো জমি, কৃষি জমি অকৃষি কাজে উনি ব্যবহার করতে চান, তাহলে সরকারের অনুমতির প্রয়োজন হয়। প্লাস যে ক্রয় করতে গিয়ে ওনার যে ধরনের কর লাগে আর সাধারণ মানুষের যে ক্রয় করতে যে কর লাগে সেই একটু ভিন্ন, মানে দলিল ভেদে ভিন্ন হয়। উনি যদি লিজ দলিল করেন, লিজ দলিলের খরচ এক ধরনের, কিন্তু লিজ দলিলের ক্ষেত্রে আবার দেখবেন যে যদি বিডা বা বেজা বা এই অর্থনৈতিক অঞ্চলের জন্য যে লিজ দলিল, সেগুলোর সরকার কিছু কিছু কর মওকুফ করছে। স্থানীয় সরকার কর, দুই ধরনের কর মওকুফ করছে। স্থানীয় সরকার করের মধ্যে আমরা নেই ইউনিয়ন পরিষদ কর, উপজেলা পরিষদ কর, জেলা পরিষদ কর, এই ধরনের করগুলো নেই। এর মধ্যে দুইটা কর মওকুফ আছে। উৎস করের ক্ষেত্রেও দেখবেন কিছু মওকুফ করা আছে। তার এই যে মওকুফ সংক্রান্ত যে করগুলো, এটা তো সাধারণ মানুষের সাথে এটা জড়িত না, এটা শুধু কোম্পানির সাথেই এই বিষয়গুলো জড়িত। একটু সম্পূরক কোশ্চেন করতে চাই, সেটা হলো যে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে হয়রানি শিকার হয় না, মানুষের সংখ্যা কম, এইটা কিভাবে মিনিমাইজ করা যায়? আপনার এই উদ্যোগ কি যথেষ্ট, নাকি এটার জন্য আরও নেক্সট কোনো উদ্যোগ দরকার হবে? নিঃসন্দেহে উদ্যোগ দরকার হবে, এই এতটুকুই উদ্যোগ যথেষ্ট নয়। আমার মতে যে আমরা 5 থেকে 10 পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের, সেই জায়গায় জমা জমির একটা অধ্যায় যুক্ত করা যেতে পারে। তাহলে কি হবে, আমি ছাত্র অবস্থায় আমি দাগ কি, খতিয়ান কি, মৌজা কি, জমি কি, এটা কিভাবে এটা মিউটেশন করতে হয়, কিভাবে দলিল রেজিস্ট্রি করতে হয়, কিভাবে, এই ধরনের সাধারণ তথ্যগুলো যদি এখানে থাকে, তাহলে আমার মনে হয় এই জটিলতাগুলো সবাই শিক্ষিত হবে। আমার নিজের সমস্যা আমি নিজে উদ্ধার করতে পারবো, আমার কোনো দালালের উপর নির্ভর করতে হবে না। এর বাইরে আমারভূমি.com-কে আমি জমা জমির ইনফরমেশনের ক্ষেত্রে একটা ওয়ান স্টপ প্ল্যাটফর্ম করতে চাই। আপনি ধরেন ল্যান্ড বিষয়ক তথ্য জানতে চান, ল্যান্ড মিনিস্ট্রির ওয়েবসাইটে যেতে হবে। আপনি ম্যানেজমেন্ট বা সেটেলমেন্ট সংক্রান্ত তথ্য জানতে চান, সেটেলমেন্টের হয়তো ওয়েবসাইটে ঢুকতে হবে। দলিল রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য চান, হয়তো নিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইটে যেতে হবে। আমি চাচ্ছি আমারভূমি.com এই ওয়েবসাইটে আমি এই যে ল্যান্ডের যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠান যে সেবাগুলো দেয়, সেই সেবাগুলো দেবার যে তথ্যগুলো আছে বা অন্য যে পরিপত্রগুলো আছে, প্রজ্ঞাপন আছে, সেই প্রজ্ঞাপনগুলো সহজভাবে আমি সেখানে উপস্থাপন করব, যাতে শুধু বিনিয়োগকারী নয়, সাধারণ একজন মানুষ কোনো তথ্যের জন্য জমা জমি সংক্রান্ত অন্য কোথাও যাবার প্রয়োজন না হয়। আচ্ছা, আমারভূমি.com এটা কি সরকারের একটি ওয়েবসাইট, নাকি এটা আপনার ব্যক্তিগত? আমারভূমি.com ঠিক আমার ব্যক্তিগত নামে ক্রয় করা একটা ডোমেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার নির্বাহী চেয়ারম্যানের সভাপতিত্বে আপনারা আলোচনা করেছেন যে বিনিয়োগকারী যারা রেজিস্ট্রি করবে তারা যেন বিডার যে ওএসএস আছে সেইটাকে ইউজ করে দলিল রেজিস্ট্রি করবে, এটার প্রক্রিয়াটা সম্পর্কে যদি একটু। আমাদের নিবন্ধন অধিদপ্তরের যে সেবাগুলো আছে, সেই সেবা বিডার ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে যে প্রক্রিয়া, সেটা আমরা উদ্বোধন করা হয়েছে। বিডার সম্মানিত চেয়ারম্যান সেখানে ছিলেন, আমাদের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক সহ বিডার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেইখানে আমাদের বিডার সাথে নিবন্ধন অধিদপ্তরের একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সেখানে বলা আছে যে নিবন্ধন অধিদপ্তর এতদিনের মধ্যে তাদের সেবাগুলো অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসবে, এরপর বিডার ওএসএস সিস্টেমের সাথে এটা ইন্টিগ্রেশন হবে। বিডা কী করছেন, তাদের ডেভেলপার কোম্পানি দিয়ে এটা একটা রেজিস্ট্রেশনের একটা সিস্টেম তৈরি করছেন। এই সিস্টেমটা থেকে যে কোনো জায়গা থেকেই, অর্থাৎ আপনি বিনিয়োগকারী, আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি বিডার যে ওএসএস প্ল্যাটফর্ম আছে সেখান থেকে একটা দলিল আপনি আপনার সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে সাবমিট করতে পারবেন। এখন দেখেন এখানে কি সুবিধা হচ্ছে। একজন বিনিয়োগকারী যারা বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু দেশে থাকেন না, বেশিরভাগ সময় দেখা যায় দেশের বাইরে থাকেন। তো দেশের বাইরে থাকেন, ওনাদের সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উনি হয়তো যখন দলিল রেজিস্ট্রির প্রয়োজন হয় উনি তখন দেশে আসবেন,
কিন্তু দলিল যে রেজিস্ট্রির প্রয়োজন হয়, উনি দলিল একটা রেডি করতেছেন, উনি জানেন না কিন্তু এই দলিলটা রেজিস্ট্রি অফিসে নিয়ে গেলে এটা আদৌ রেজিস্ট্রি হবে কিনা, এখানে কী কী ত্রুটি আছে, কী কী কর আরও লাগবে বা কী কী কাগজপত্র লাগবে। উনি কি করতে পারেন, উনি বিদেশ থেকে এই দলিলটা সাবমিট করতে পারেন বিডার ওএসএস সিস্টেমের মাধ্যমে। ওখানে কি হবে, সাবমিট করতে তো তার কিছু রিলেভেন্ট ডকুমেন্টস লাগবে, জি, এটা তো তাকে দিতেই হবে। হ্যাঁ, রিলিভেন্ট ডকুমেন্ট লাগবে। ওনার যদি ডকুমেন্ট তার কাছে না থাকে, উনি দেশ থেকেই উনি স্ক্যান করে ওখানে নিতে পারবেন মেইল করে। উনি চাইলে সেটা বিডার ওএসএস সিস্টেম মাধ্যমে সাব রেজিস্ট্রার কাছে সাবমিট করতে পারবেন। সাব রেজিস্ট্রার ওই দলিলটা দেখবে যে এইটার যে দলিল, এই দলিলের সাথে রিকোয়ারমেন্ট যে কাগজপত্রগুলো সেগুলো সব দেয়া আছে কিনা, উনি ফি পরিশোধের যে একটা হিসাব দিয়েছেন সেটা ঠিকঠাক আছে কিনা। সব যদি ঠিক থাকে, সাব রেজিস্ট্রার কী করবে, একটা ডেট এবং একটা তারিখ এবং একটা সময় দেবে। উনি কি করতে পারবেন, উনি ওই তারিখ এবং সময়ে উপস্থিত হয়ে ওনার ওইভাবে উনি ডেটটা করতে পারবেন, ওইভাবে হয়ে টিকিট করবেন, দেশে আসবেন, কাজটা শেষ করে উনি যাতে দেশ থেকে চলে যেতে পারবেন। এরপর উনি আবেদন করলেন। ভালো উদ্যোগ, কিন্তু আমি যদি অন্যভাবে দেখি যে অনেক সাব রেজিস্ট্রার আছে হয়তো উনি এই ডোমেনে ঢুকবেন না, এটা কি কোনো ধরনের বাইন্ডিংস করা যায় কিনা যে তাকে ওই প্রতিদিনকার সময়ে সে ডোমেনে ঢুকবেন, কয়টা অ্যাপ্লিকেশন আছে সেটা দেখবেন, এটার জন্য কোনো মনিটরিং ব্যবস্থা থাকবে কিনা? কারণ বিডার থ্রুতে গেলেও তার যদি দেরি হয়ে যায় তাহলে তো আলটিমেটলি ভালোর জন্য করতে গিয়ে আরও লেন্দি প্রসেস হয়ে গেল কিনা, সেটা আপনারা কিভাবে মেনটেন করবেন? সিস্টেমটা ডেভেলপমেন্টের পর উদ্বোধনের আগে আমরা সাব রেজিস্ট্রার এবং অফিস সহকারী তাদেরকে আমাদের বিডায় ডেকে নিয়ে এসে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি। সিস্টেমটা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে একটা দলিল অনুমোদন করতে হয়, কীভাবে রিফিউজ করতে হয়, কীভাবে এই যে কথোপকথন করা যায়। তো এই সবগুলো সিস্টেম কিন্তু আমরা তাদেরকে দেখিয়েছি কীভাবে এটা ব্যবহার করতে হয়। প্লাস ওইখানে ব্যবহারকারী হিসেবে সাব রেজিস্ট্রার যেমন রেজিস্টারিং অফিসার, সেই রেজিস্ট্রি করতে পারবে, এখানে তার মনিটরিং করতে পারবে জেলা রেজিস্ট্রার, তার জেলা রেজিস্ট্রার মহোদয়, ওনার যে কন্ট্রোলিং অথরিটি, উনি করতে পারবেন। উনি দেখতে পাবেন যে একটা আবেদন ওনার ওই সাব রেজিস্ট্রার কাছে কয়টা আবেদন পেন্ডিং আছে, কয়দিনের জন্য পেন্ডিং আছে, সে মনিটর করতে পারবেন। এখানে আমি যে বিডায় আসি, আমিও কিন্তু সেটা মনিটর করতে পারবো। বিডার যে অথরিটি আছে বা আমাদের যে হাইয়েস্ট অথরিটি আইজিআর মহোদয়, উনিও কিন্তু ওনার নিজস্ব একটা প্যানেল আছে, উনিও সেখান থেকে মনিটর করতে পারবেন। এই যে অনেকগুলো জায়গা থেকে কিন্তু মনিটর হবে। আপনি জানেন যে বিডার সেবাগুলো কীরকম, আপনি একটা আবেদন আপনি পেন্ডিং রাখার কোনো সুযোগ নেই আপনার কাছে। এই যে এতগুলো মনিটরিং ব্যবস্থায় আপনি কখনো একটা আবেদন আপনার অবহেলার কারণে পেন্ডিং থাকবে না। আমরা শুনি যে সাব রেজিস্ট্রার অফিসে বা তহসিল অফিস কোথাও গেলে আমাদেরকে স্পিড মানি দিতে হয়, বা যারা সাধারণ মানুষ যায় তাদেরকেও সেইভাবেই আগাইতে হয়। এখানে দালালরা থাকে, ডিড রাইটাররা থাকে, এইখানে ওইটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, ভবিষ্যৎ পরিকল্পনা নাকি যে আমরা একেবারেই দুর্নীতিমুক্ত একটি সাব রেজিস্ট্রার অফিস, তহসিল অফিস দেখতে চাই, এটা কি কোনো পরিকল্পনার মধ্যে আছে নাকি? এইটা রাষ্ট্রীয়ভাবে একটা পরিকল্পনার প্রয়োজন আছে। এটা ব্যক্তিগত উদ্যোগে আমি একজন সাব রেজিস্ট্রার, বিডায় আমি ডেপুটেশনে আসি, আমি কতদিন থাকতে পারবো সেটা কিন্তু আমি নিশ্চিত না, আমাকে হয়তো রেজিস্ট্রি অফিসে ফিরে যেতে হবে। আমি অ্যাজ এ সাব রেজিস্ট্রার, আমি আপনার পরামর্শ হবে রাষ্ট্র কি করতে পারে? হ্যাঁ, রাষ্ট্র কি করতে পারে, এই জায়গা থেকে রাষ্ট্র একটা কাজ করতে পারে। সেটা হলো এই যে আমি দলিল ফিস ক্যালকুলেটর এখানে সংযুক্ত করেছি। দলিল ফিস ক্যালকুলেটরটাকে ধরেন ওনারা, সরকার যেটা করতে পারে, এটা অনলাইন পেমেন্ট সিস্টেম করতে পারে। অনলাইন পেমেন্ট ধরেন আমরা এখন সোনালী ব্যাংকের মাধ্যমে সবগুলো পে অর্ডার করছি, পে অর্ডারের মাধ্যমে টাকা পরিশোধ করতে হয়, তখন একটা কাজ করা যেতে পারে। সোনালী ব্যাংকের একটা অনলাইন সিস্টেম থাকলো যেখানে আমার দলিল ফিস ক্যালকুলেটর সংযুক্ত থাকলো। একজন সেবাগ্রহীতা সে ওই ক্যালকুলেটরে কত টাকা ফিস হবে ক্যালকুলেট করে ওখানে উনি অনলাইনে পেমেন্ট করবেন। উনি রেজিস্ট্রি অফিসকে ক্যাশলেস করতে হবে, কোনো ধরনের ফি ওখানে নগদে দেবার প্রয়োজন নেই, যত ফি আছে সবগুলো অনলাইনে পেমেন্ট হবে। এক, দ্বিতীয়ত হলো রেজিস্ট্রি অফিসের সেবার মান বাড়ানোর জন্য আমাদের কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে। ওখানে আপনারা দেন নকল নবিশ যারা আছেন, নকল নবিশ মাস্টার রোলে জয়েন করেন, 20 বছর বা 30 বছর পর কারো চাকরি সরকারি হয়, কারো কিন্তু হয় না। ওনারা একেবারে মানবতর জীবনযাপন করেন। ওনারা এই 5 আগস্টের পরে যে সরকার, তাদের কাছে তারা আবেদন করেছেন তাদের স্থায়িত্বের জন্য, স্থায়ী করা হোক, তাদের সরকারিকরণ করা হোক, এবং তাদের এই দাবিগুলো কিন্তু খুবই লজিক্যাল। গভর্নমেন্ট সেটা বিবেচনা করে নিবন্ধন অধিদপ্তর থেকে প্রতি রেজিস্ট্রি অফিসে 10 জন করে যাতে নকল নবিশ স্থায়ী হয়, এ ধরনের একটা সুপারিশ পাঠিয়েছে। এটা সরকারের হয়তো বিবেচনাধীন আছে। যদি এই 10 জন করে একটা রেজিস্ট্রি অফিসে নতুন করে কর্মচারী যুক্ত হন, সরকারি কর্মচারী, সেবার মান আমার মনে হয় অনেক বেড়ে যাবে। এই যে অনলাইনে যে আমরা দলিলের ফিস হিসাব করলাম, অনলাইনে পেমেন্ট দিলাম,
তাহলে অনলাইনে পেমেন্ট দেওয়া হয়ে গেল, এখানে কিন্তু দেখবেন যে দুর্নীতির যে জায়গাটুকু বন্ধ হয়ে যাচ্ছে। আমার যদি নকল নবিশ যদি আমি সরকারি করতে পারি, তারাও তখন হ্যাপি থাকবেন। দুর্নীতির জায়গাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। দুর্নীতিটা কোথায় হয়? আপনার ধরেন এই যে রেকর্ড আছে, রেকর্ডের হয়তো দাগ খতিয়ান চেঞ্জ করে ফেলে, পৃষ্ঠা চেঞ্জ করে ফেলে বালাম বইয়ের, অথবা মালিকানা একজনের নাম ছিল আরেকজনের নাম চেঞ্জ করে ফেলে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো যখন অনলাইন আপনারা করবেন, রেকর্ড যখন অনলাইনে থাকবে, তখন কিন্তু এই জায়গাগুলো একদম আর থাকবে না, কোনোভাবে আর থাকবে না। এরপরে আপনার রেজিস্ট্রি ফির হিসাব, ধরেন একজন বিনিয়োগকারী দেশের বাইরে থাকেন, উনি দেশের ওনার কোনো কর্মচারী দিয়ে উনি এই রেজিস্ট্রি কাজটা করছেন, উনি কিন্তু বাস্তবে জানেন না এই রেজিস্ট্রিতে কত টাকা খরচ হলো। দেখা গেল যে ওনার হয়তো বা অনেক টাকা ওখানে কম খরচ হয়েছে, কিন্তু ওনাকে তথ্য দিল বেশি, উনি কিন্তু জানতে পারলেন না। অনলাইন হওয়ার কারণে কিন্তু ওনার এখন যে সিস্টেমটা শুরু হয়েছে, এখন কিন্তু উনি জানতে পারবেন যে ওনার আসলে কয় টাকা খরচ হলো, ওনার যে উনি আবেদন করেছেন ওই ফাইলটা কোথায় আছে। তো এই যে যখন প্রযুক্তি দিয়ে কিন্তু আমরা একটা সিস্টেম, মানে একটা করাপশনের যে জায়গাগুলো আমরা প্রযুক্তি দিয়ে সেটা কিন্তু আটকাতে পারি। আপনারা যেটা গতকাল লঞ্চিং হলো বিডাতে, এটা কি আসলে এখন থেকে রেজিস্ট্রি শুরু হলো নাকি এটার জন্য আবার টাইমলাইন আছে যে কবে থেকে এটা শুরু হতে যাচ্ছে? ব্যবসা সংক্রান্ত বিনিয়োগকারীদের যে কোনো দলিল অনলাইনে রেজিস্ট্রি করা যাবে, কিন্তু আমরা প্রথম পাইলটিং হিসেবে হোক, টেস্ট কেস হিসেবেই হোক, আমরা ঢাকা মহানগর এলাকা যে 13টা রেজিস্ট্রি অফিস আছে সেইখানে কিন্তু আমরা শুরু করেছি। সেই সাব রেজিস্ট্রার এবং অফিস সহকারী বা তাদের জন্য আমরা যে সিস্টেমটা ডেভেলপ করেছি, এটা হয়তো আমরা ঢাকার সবগুলো অফিস, ঢাকার জেলার যে সবগুলো অফিস, এরপর চট্টগ্রাম জেলাকে আমরা অন্তর্ভুক্ত করব। তো আস্তে আস্তে হয়তো সেটা সারা দেশেই সেটা ছড়িয়ে যাবে, একটু সময় লাগবে। তো বিনিয়োগকারীদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই সিস্টেমটা ব্যবহার করেন। প্রথম হয়তো 1-2 দিন বা 1-2টা দলিলের ক্ষেত্রে আপনাদের মনে হবে যে এটা কঠিন বা এটা মানে একটু বেশি সমস্যা মনে হচ্ছে, যেহেতু প্রযুক্তি নতুন একটা সিস্টেমে করবেন। কিন্তু এটা যখন ব্যবহার করবেন, আপনি দেখবেন অনেকগুলো সুবিধা এর জন্য আছে। এই যে ধরেন আমরা এমনও চিন্তা করছি যে অনলাইনে আপনি অনলাইনে পেমেন্ট দেবেন এবং দলিলের যে নকল অনলাইনে ডাউনলোড করে নেবেন। তো এইরকম সুবিধার কথাও কিন্তু আমরা চিন্তা করছি। তো এটার অনেকগুলো সুবিধা হবে। বিনিয়োগকারীদের অনুরোধ করব যে কাজটা যেহেতু এখান থেকে করা যায় সহজে, আপনারা এখানে এই সিস্টেমটাই ব্যবহার করেন। আমরা একেবারে শেষ প্রান্তে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা হয়তো অন্য কোনো বিষয়েও অন্যদিন আপনাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আগামী সপ্তাহ অন্য একটি বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সাথে হয়তো আলোচনায় থাকবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।